সবাইকে এই চ্যানেলে স্বাগত। ভারতে মোগল সাম্রাজ্য চলাকালীন অল্প কিছু সময়ের জন্য নতুন একটা বংশ আসে, সুর বংশ। এই সুর বংশের প্রতিষ্ঠা করে শের শাহ সুরি। তবে শের শাহ সুরি এই সুর বংশ প্রতিষ্ঠা করার আগে আরো কিছু ঘটনা আছে। সেটা কেমন? 1526 খ্রিস্টাব্দে বাবর ইব্রাহিম লোদিকে পানিপথের প্রথম যুদ্ধে হারিয়ে দেয়। তারপর এই ইব্রাহিম লোদির বিভিন্ন বংশধররা ভারতের বিভিন্ন এরিয়াতে চলে যায়। তার ভেতর কিছু বংশধর বিহারের এই এরিয়াতে চলে আসে আর এখানেই থেকে যায়। এবার এইভাবে থাকতে থাকতে পরবর্তীকালে বিহারের এই এরিয়াতে চলে আসে নুমানি বংশ। এই নুমানি বংশের রাজা ছিল বাহার আলী নুমানি। বিহারে নুমানি বংশের রাজা ছিল বাহার আলী নুমানি। এই বাহার আলী নুমানির দরবারেই একজন ব্যক্তি ছিলেন হাসান আলী। বাহার আলী নুমানির দরবারে একজন ব্যক্তি ছিলেন হাসান আলী। এই হাসান আলী ওই ইব্রাহিম লোদির বংশধর, আর হাসান আলীর পুত্র ছিল ফরিদ। তাহলে কি বললাম? বিহারে নুমানি বংশের রাজা বাহার আলী নুমানি, তার দরবারে ছিল হাসান আলী এবং তার ছেলে ফরিদ। এই ফরিদ ছোটবেলা থেকেই খুবই বাহাদুর ছিল এবং তার বীরত্ব দেখে বাহার আলী নুমানি ফরিদকে শের শাহ বলে ডাকতেন। আর পরবর্তীতে শের শাহ নিজেই একটা উপাধি নিয়ে নেন, সুরি। ফলে তার নাম হয়ে যায় শের শাহ সুরি। এখন এই শের শাহ বা ফরিদ ছোটবেলা থেকে যেমন বাহাদুর ছিল, তার পাশাপাশি খুবই মেধাবী ছিল। ফলে বাহার আলী নুমানি তাকে পড়াশুনো করার জন্য জৌনপুরেও পাঠিয়েছিল। সেই সময় জৌনপুর ছিল শিক্ষার কেন্দ্র। বর্তমানে যেরকম ভারতের বিভিন্ন জায়গায় এখন শিক্ষা কেন্দ্র দেখা যায়, মানে এডুকেশনাল হাব, মেইন ওই জায়গাগুলোকে বলা হয়, যেমন বোম্বে, চেন্নাই, কলকাতা, হায়দ্রাবাদ, দিল্লি। সেই রকমই তখনকার সময় জৌনপুর ছিল শিক্ষার কেন্দ্র। আর বাহার আলী নুমানি এই ফরিদ বা শের শাহকেই জৌনপুরে সরকারি খরচে শিক্ষার জন্য পাঠিয়েছিল। আর এরপর শের শাহ শিক্ষা এবং বীরত্বের দিক থেকে খুবই যোগ্য হয়ে ওঠে। আর এই যোগ্য হয়েই পরবর্তীকালে 1538 খ্রিস্টাব্দে বাংলার এই এরিয়াতে ছিল হোসেন শাহী সাম্রাজ্য। বাংলার এরিয়াতে ছিল হোসেন শাহী সাম্রাজ্য। এই হোসেন শাহী সাম্রাজ্যের রাজাকে হারিয়ে শের শাহ এই বাংলার এরিয়া দখল করে নেয় এবং এই এরিয়াকে নুমানি সাম্রাজ্যের আন্ডারে দিয়ে দেয়। কি বললাম? 1538 খ্রিস্টাব্দে শের শাহ বাংলার এই এরিয়ার উপর আক্রমণ করে। তখন এখানে ছিল হুসেন শাহী সাম্রাজ্য এবং এই হোসেন শাহী সাম্রাজ্যের রাজা ছিল গিয়াসউদ্দিন মেহমুদ শাহ। গিয়াসউদ্দিন মেহমুদ শাহকে হারিয়ে বাংলার এই এরিয়াটাকে বিহারের ওই নুমানি সাম্রাজ্যের ভেতর দিয়ে দেয়। আর তারপর 1539 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে দিল্লি থেকে হুমায়ুন বাংলার দিকে আক্রমণ করে। এখন হুমায়ুন যখনই বাংলার দিকে আক্রমণ করে, শের শাহকে না পেয়ে ফেরার সময় চৌসাতে হুমায়ুনের সাথে একটা যুদ্ধ হয়, শের শাহের চৌসার যুদ্ধ। কি বললাম? 1539 খ্রিস্টাব্দে হুমায়ুন দিল্লি থেকে বাংলার দিকে অগ্রসর হয় এবং বাংলাতে তেমন কোনো ধন সম্পদ না পেয়ে ফেরার সময় বিহারে একটা জায়গা আছে চৌসা, এই যে এই এরিয়াটা হলো চৌসা। এই ফেরার সময়, এই এরিয়া দিয়ে ফেরার সময় হুমায়ুন এবং শের শাহ এদের দুজনের ভেতরে একটা যুদ্ধ হয়, চৌসার যুদ্ধ। শের শাহ হুমায়ুনকে দিল্লি ফেরত যেতে আটকে দেয় এবং তখনই ওই যুদ্ধ হয়, চৌসার যুদ্ধ। 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ হুমায়ুন আর শের শাহের ভেতর। এই যুদ্ধে শের শাহ হুমায়ুনকে হারিয়ে দেয়। তারপর হুমায়ুন গঙ্গা নদীতে পড়ে যায় এবং পরের ঘটনা এর আগে যখন হুমায়ুন সম্পর্কে আলোচনা করেছি তখন বলে দিয়েছি। তো তারপর হুমায়ুন শের শাহের কাছে হেরে গিয়ে আবার দিল্লি ফিরে যায় এবং পরের বছর অর্থাৎ 1540 খ্রিস্টাব্দে শের শাহ আবার দিল্লির দিকে অগ্রসর হয় এবং মাঝখানে একটা জায়গা আছে কনৌজ। এই যে উত্তরপ্রদেশে এখানে হলো কনৌজ। শের শাহ 1540 খ্রিস্টাব্দে দিল্লির দিকে অগ্রসর হয় আর দিল্লি থেকে হুমায়ুন আসে এই কনৌজে এবং আবারও এদের দুজনের ভেতর যুদ্ধ হয়, কনৌজের যুদ্ধ। তো 1540 খ্রিস্টাব্দে আবারও শের শাহ আর হুমায়ুনের ভেতর যুদ্ধ, কনৌজের যুদ্ধ। এবার এই যুদ্ধতে হুমায়ুন হেরে যায় এবং তারপর শের শাহ হুমায়ুনকে দিল্লি থেকে সরিয়ে দেয়। হুমায়ুন তারপর ভারতে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে আর ঘুরতে ঘুরতে ফাইনালি 1542 খ্রিস্টাব্দে শের শাহ আবারও হুমায়ুনের উপর একটা বড়সড় আক্রমণ করে। তারপর হুমায়ুন ভারত ছেড়ে চলে যায়। তাহলে কি বললাম? 1540 খ্রিস্টাব্দে শের শাহ হুমায়ুনকে হারিয়ে এই দিল্লি দখল করে নেয়। আর তখন এই দিল্লিতে মোগল সাম্রাজ্যের জায়গায় নতুন একটা বংশ স্থাপন করে, সুর বংশ। 1540 খ্রিস্টাব্দে শের শাহ সুরি দিল্লিতে নতুন বংশ স্থাপন করে, সুর বংশ। আর তার সাম্রাজ্যকে তখন সুর সাম্রাজ্য বলা যায়। তাহলে শের শাহ 1540 খ্রিস্টাব্দে এই সুর বংশের প্রতিষ্ঠার আগে কি হলো? 1538 খ্রিস্টাব্দে বাংলার উপর আক্রমণ করেছিল, তখন সেখানে ছিল হুসেন শাহী সাম্রাজ্য, রাজা ছিল গিয়াসউদ্দিন মেহমুদ শাহ। তারপর 1539 খ্রিস্টাব্দে হুমায়ুনের সাথে যুদ্ধ হয়, চৌসার যুদ্ধ। আবারও 1540 খ্রিস্টাব্দে হুমায়ুনের সাথে যুদ্ধ হয়, কনৌজের যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধ।
কনৌজের যুদ্ধের আরেকটা নাম হলো বিলগ্রাম। এই কনৌজ এরিয়ার ভেতরে ছোট্ট একটা গ্রাম আছে বিলগ্রাম, সেই গ্রামেই যুদ্ধ হয়েছিল, ওই জন্য ওটাকে বিলগ্রামের যুদ্ধও বলা হয়। তো 1540 খ্রিস্টাব্দে বিলগ্রামের যুদ্ধ হুমায়ুন আর শেরশাহের ভেতর, এবং তারপর এই 1540 খ্রিস্টাব্দে দিল্লিতে সুর বংশের প্রতিষ্ঠা হয়। এবার এই সুর বংশের প্রতিষ্ঠা করে কিন্তু শেরশাহ থেমে থাকেনি, তারপরেও বিভিন্ন জায়গায় আক্রমণ করে, যেমন গক্ষর, মালওয়া, রায়সিন, মেওয়ার আর কালিঞ্জর, এই 5 জায়গায় শেরশাহ তারপরে আক্রমণ করে। 1540 খ্রিস্টাব্দের পরে প্রত্যেক বছর বিভিন্ন জায়গাতে আক্রমণ করে। কোন কোন জায়গা? প্রথমে গক্ষর জাতির সাথে যুদ্ধ, তাহলে গক্ষর জাতি, তারপর মালওয়া, তারপর রায়সিন, গক্ষর জাতি, মালওয়া, রায়সিন, মেওয়ার, তারপর কালিঞ্জর। পাঞ্জাব এরিয়াতে, পাকিস্তানের ভেতর পাঞ্জাব এরিয়াতে, এই এরিয়াটাকে বলা হতো গক্ষর এরিয়া, এটা হলো গক্ষর এরিয়া। এইটাকে বলা হতো মালওয়া এরিয়া, এটা গক্ষর, মালওয়া, রায়সেন, এই এরিয়াটাকে বলা হতো রায়সেন, এটা হলো মেওয়ার, আর এই এরিয়াটাকে বলা হতো কালিঞ্জর। এই 5টা এরিয়ার উপর শেরশাহ আক্রমণ করেন। 1541 খ্রিস্টাব্দে গক্ষর এরিয়াতে, 1542-এ মালওয়া, তারপর রায়সেন 43, তারপর মেওয়ার 44, আর 45 সালে গিয়ে কালিঞ্জর। কি কি বললাম? 41, 42, 43, 44, 45 পরপর গক্ষর, তারপর মালওয়া, গক্ষর, মালওয়া, রায়সেন, গক্ষর, মালওয়া, রায়সেন, মেওয়ার আর কালিঞ্জর, গক্ষর, মালওয়া, রায়সেন, মেওয়ার আর কালিঞ্জর। গক্ষর এরিয়াতে ছিল গক্ষর জাতি। শেরশাহ ওই গক্ষর জাতির কাছে প্রায় হেরে যাচ্ছিল, কিন্তু পরবর্তীতে গিয়ে জিতে যায়। আর গক্ষর জাতির কাছ থেকেই যুদ্ধে ভয় পেয়ে শেরশাহ রোহতাসগড়ের কেল্লা ফাইনালি তৈরি করেছিলেন। শেরশাহ ফাইনালি রোহতাসগড়ের কেল্লা তৈরি করেছিলেন ওই গক্ষর জাতির সাথে লড়াই হওয়ার পর। তাহলে 41 সালে হলো গক্ষর জাতির সাথে লড়াই, 42 সালে মালওয়া আক্রমণ। শেরশাহ এই মালওয়া খুব ইজিলি জিতে যায়, মানে অল্প কিছুটা যুদ্ধ করেই এই মালওয়ার রাজা শেরশাহের অধীনতা স্বীকার করে নেয়। তারপর আসে রায়সেন জিততে। রায়সেন জেতার জন্য আক্রমণ করে 1543 খ্রিস্টাব্দে। এই রায়সেনের রাজা ছিল পুরানমল, রায়সেনের রাজা ছিল পুরানমল। এই রায়সেন জেতার জন্য শেরশাহ ছল করেছিল। কেমন ছল করেছিল? এই রায়সেনের যে সমস্ত সেনা ছিল তাদের সবাইকে ঘুষ দিয়ে দেয়, ফলে পুরানমল শেরশাহের সাথে ওই লড়াই হেরে যায়। এরপরে 1544 খ্রিস্টাব্দে, 1544 খ্রিস্টাব্দে গিয়ে আক্রমণ করে মেওয়ার। মেওয়ারের তখন রাজা ছিল মালদেব, মেওয়ারের রাজা মালদেব। আর এই মেওয়ার জেতা শেরশাহের পক্ষে খুবই কষ্টকর একটা ব্যাপার ছিল, কারণ শেরশাহ দিল্লির রাজা হওয়ার আগে যে এরিয়াতে ছিল সেটা সমতল ভূমি, কিছুটা বন জঙ্গলে ভর্তি, নদীতে ভর্তি। কিন্তু এই যে মেওয়ার এরিয়া, মেওয়ার পুরোপুরি মরু এলাকা, ফলে মরু এলাকাতে যুদ্ধ করার মতন পারদর্শিতা শেরশাহের ছিল না। এই জন্যই শেরশাহ এই মেওয়ার এরিয়া দখলে কিছুটা ব্যর্থ হয়ে যায়। তবে শেষমেশ জিতে যায়, কিন্তু জিততে তার প্রচুর খরচ হয়ে যায়। আর এই যুদ্ধে, এই মেওয়ার জেতার জন্য এই যুদ্ধে তার এতটাই খরচ হয় যে তারপর শেরশাহ বলেছিলেন যে আমি এক মুঠো বাজরার জন্য পুরো হিন্দুস্তান ছেড়ে দিলাম। এই রাজস্থান এরিয়া, মানে এই যে এই মরুভূমি এলাকায় তখন শুধুমাত্র বাজরা উৎপাদন হতো, ওই জন্যই তিনি বলেছিলেন যে এই মেওয়ার জেতা মানে এই কিছু বাজরার জন্য আমি পুরো হিন্দুস্তান ছেড়ে দিলাম। হিন্দুস্তান ছেড়ে দেওয়ার অর্থ হলো যে তার যে খরচ হয়েছিল সেই খরচ করে তিনি প্রায় পুরো হিন্দুস্তান জিতে নিতে পারতেন, এরকমটা তিনি বলেছিলেন। আর শেষমেশ 1545 খ্রিস্টাব্দে গিয়ে তিনি এই কালিঞ্জরের উপর আক্রমণ করেন। বলা হয় যে এই মেওয়ার জেতার পর শেরশাহ দিল্লি থেকে রায়সেনে এসেছিলেন। রায়সেন যেহেতু আগে দখল করে নিয়েছিলেন, ফলে রায়সেনে এসেছিলেন। এবার ফেরার সময় এই কালিঞ্জর হয়ে ফেরেন। কালিঞ্জরের রাজা ছিলেন বীরজ সিং, এবং বীরজ সিং এর দরবারে একজন নর্তকী ছিলেন। শেরশাহের ওই নর্তকীকে দেখে পছন্দ হয়ে যায় এবং তিনি ওই নর্তকীকে নিজের সাথে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন, কিন্তু বীরজ সিং তাতে না করে দেন। ফলে এই দুজনের ভেতর বচসা হয়ে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। আর 1545 খ্রিস্টাব্দে বীরজ সিং আর শেরশাহের ভেতরে যুদ্ধ হয়, কালিঞ্জরের যুদ্ধ। আর এই যুদ্ধ চলাকালীন দেখা যায় যে শেরশাহের সেনারা একটি কামান চালিয়েছিলেন, কিন্তু কালিঞ্জরে যে দুর্গ রয়েছে সেখানে ধাক্কা খেয়ে ওই কামানের গোলা আবার শেরশাহের বারুদের গুদামে এসে পড়েছে এবং সেখানে ব্লাস্ট হয়ে শেরশাহ মারা যায়। আর তার মৃত্যুর পর তার কবর দেয়া হয় বিহারের সাসারামে। বিহারের সাসারামে শেরশাহের কবর দিয়ে দেওয়া হয়। তারপর 1545 খ্রিস্টাব্দে এই সুর বংশের সিংহাসনে বসেন তার ছেলে ইসলাম শাহ। শেরশাহের পরে সিংহাসনে বসেন ইসলাম শাহ। তবে ইসলাম শাহ শেরশাহের মতন তেমন বাহাদুর বা যোগ্য শাসক ছিল না, ফলে থাকতে থাকতে 1553 খ্রিস্টাব্দে তিনিও মারা যান এবং তারপর এই সুর বংশ খুবই দুর্বল হয়ে পড়ে। এখন যখন এই সুর বংশ চলছে, অর্থাৎ শেরশাহ সুরি, সেই সময় কিন্তু হুমায়ুন রয়েছে ইরানে। ইরানে থেকে হুমায়ুন নিজের একটা সৈন্যদল গঠন করে নিয়েছে এবং
হুমায়ুন তখন সুযোগে ছিল যে কখন শেরশাহ সূরি দুর্বল হবে এবং আমি আবার ভারত আক্রমণ করব। এখন এই সময় গিয়ে দেখা যায় যে 1545 খ্রিস্টাব্দে শেরশাহ মারা যায়, ফলে হুমায়ুনের কাছে তখন সুযোগ ছিল যে সে ভারত আক্রমণ করবে, কিন্তু হুমায়ুন সেই সুযোগটা নেয়নি। হুমায়ুন আরো ভালো সুযোগের অপেক্ষায় ছিল। এইভাবে থাকতে থাকতে 1553 খ্রিস্টাব্দে গিয়ে দেখে যে ইসলাম শাহ মারা যায় এবং তারপরে আর তেমন যোগ্য শাসক নেই। ওই জন্যই হুমায়ুন 1553 খ্রিস্টাব্দে আবারও ভারতের দিকে অগ্রসর হয়। প্রথমে এই পাঞ্জাব এরিয়াতে দুজন সেনাপতির সাথে যুদ্ধ হয়ে যায়, হেয়বাত খান আর তাতার খান, এবং পাঞ্জাবের দুজন সেনাপতি হেয়বাত খান আর তাতার খান, এদের দুজনের সাথে যুদ্ধ হয়, মৃচ্ছকটা যুদ্ধ। হুমায়ুনের সাথে হেয়বাত খান আর তাতার খান এদের যুদ্ধ হয়, মৃচ্ছকটা যুদ্ধ 1555 খ্রিস্টাব্দে, এবং তারপর হুমায়ুন একদম ফাইনাল দিল্লিতে চলে আসে এবং আবারও এই মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। তাহলে ওই 1553 খ্রিস্টাব্দে সুর বংশ শেষ হয়ে যায়। তারপর দু একজন ছোটখাটো বাচ্চা কাচ্চা ছিল, হুমায়ুন এসে তাদেরকে শেষ করে দিয়ে একদম সুর বংশের সমাপ্তি করে দেয়। এবার শেরশাহ সম্পর্কে আরো দু একটা পয়েন্ট আছে, সেটা একটু বলি। শেরশাহ 1540 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেই কেল্লা তৈরির কাজ শেষ করেছিলেন। এর আগে হুমায়ুন পুরনো কেল্লা বা কিলাদি কুনহা এটি তৈরির কাজ শুরু করেছিলেন। শেরশাহ এসে এই পুরনো কেল্লা বা কিলাদি কুনহা এর কাজ পুরোপুরি শেষ করেন। ওই জন্যই বলা হয় যে পুরনো কিলা বা পুরনো কেল্লা বা কিলাদি কুনহা এটি তৈরি করেছিলেন শেরশাহ সূরি। আর তিনি প্রশাসনিক দিক থেকেও খুবই বিকাশ করেন। তার দরবারেই অর্থমন্ত্রী ছিলেন টোডারমল। টোডারমল তার সাম্রাজ্য থেকে ঠিকঠাক কর তোলার জন্য এনেছিলেন জাপ্তি প্রথা। জমি ঠিকঠাক মতন মেপে কি ধরনের জমি আছে, কতটা জমি আছে, ওই জমি থেকে আগে কেমন ট্যাক্স বা কর আসতো, আবহাওয়ার পরিস্থিতি কেমন, এই সমস্ত কিছুকে কম্পাইল করে টোডারমল একটি কর তোলার পদ্ধতি নিয়ে আসেন, যাকে বলা হয় জাপ্তি প্রথা। আর শেরশাহের মৃত্যুর পর পরবর্তীতে যখন আকবর এই দিল্লির সিংহাসনে আসেন, তখন আকবরও ওই টোডারমলকেই নিজের নবরত্নে রেখেছিলেন। শেরশাহের দরবারে টোডারমল জাপ্তি প্রথার প্রচলন করেন, আর কোনো কৃষক যাতে কর দিতে অস্বীকার না করে তার জন্য একটা সিস্টেম এনেছিলেন, পাট্টা ও কবুলিয়াত ব্যবস্থা। পাট্টা ও কবুলিয়াত ব্যবস্থা, পাট্টা কথার অর্থ হলো এগ্রিমেন্ট, আর কবুলিয়াত শব্দের অর্থ হলো সেটাকে গ্রহণ করা, মানে অ্যাকসেপ্ট করা। ওই যে জাপ্তি প্রথায় কি হতো, কোনো একজন কৃষকের তার জমি থেকে কেমন কি ট্যাক্স আসবে, হয়তো একজন কৃষক আছে তার জমি থেকে বছরে কর হিসাবে হয়তো 2000 রুপিয়া নেওয়া হবে, তাহলে টোডারমল ওই কৃষককে বলে দেবে যে আপনার জমি থেকে এই 2000-এর কর হবে, আপনাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, এবং তার জন্য একটা কাগজে লেখা থাকবে, আর সেই কাগজটাকেই বলা হয় পাট্টা। বর্তমানে যেরকম জমি কেনা বেচা বা যে কোনো জিনিসের কেনা বেচা করতে হলে একটা এগ্রিমেন্ট হয়, ছোটখাটো জিনিসের ক্ষেত্রে বিল হয়, বড় বড় জিনিস যেমন সোনা বা জমি এই সমস্ত জিনিস করতে গেলে একটা এগ্রিমেন্ট হয়, রেজিস্ট্রি পেপার হয়, সেই রকমই তখনকার একটা এগ্রিমেন্ট পেপার থাকতো, সেই পেপারটাকেই বলা হতো পাট্টা। আর ওই কৃষক যে ওই পাট্টাটা গ্রহণ করছে, তিনি যে ওটা অ্যাকসেপ্ট করছে, সেই অ্যাকসেপ্ট করার সিস্টেমটাকে বলা হতো কবুলিয়াত বা কবুল করা। এবার শেরশাহের সময় তিনি 3 রকমের মুদ্রার প্রচলন করেছিলেন, আশরাফি, রুপিয়া আর দাম। আশরাফি, রুপিয়া আর দাম। আশরাফি ছিল সোনার মুদ্রা, রুপিয়া ছিল রূপোর মুদ্রা, আর দাম ছিল তামার মুদ্রা। 3 রকমের মুদ্রা, আশরাফি, রুপিয়া আর দাম। আশরাফি সোনার মুদ্রা, রুপিয়া রূপোর মুদ্রা, আর দাম হলো তামার মুদ্রা। এখানে এই 1 রুপিয়া সমান সমান ছিল 64 দাম। 1 রুপিয়া মানে 64 দাম। তিনি যখন বিহারে ছিলেন, তখন বিহারে একটা জায়গা ছিল পাটলিপুত্র, সেই জায়গার নাম চেঞ্জ করে তিনি করে দেন পাটনা। বিহারে পাটলিপুত্রের নাম চেঞ্জ করে দেন পাটনা, আর সেইখান থেকেই দিল্লি পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করেছিলেন, সড়ক এ আজম। কি বললাম? শেরশাহ সূরি পাটনা থেকে দিল্লি পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করেছিলেন, সড়ক এ আজম। বর্তমানে ওই রাস্তাটাকে এক্সটেন্ড করে কলকাতা থেকে অমৃতসর পর্যন্ত টেনে দেওয়া হয়, যেটাকে বলা হয় গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিটি রোড। তো এই হলো শেরশাহ বা সুর বংশ সম্পর্কে ওভারঅল বিভিন্ন বিষয়। এবার এই সুর বংশ থেকে প্রিভিয়াস ইয়ারে অল্প কিছু প্রশ্ন এসেছিল, সেগুলো একটু দেখে নি। 2020 সালে WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে পাট্টা এবং কবুলিয়াত এটা কে প্রচলন করেছিলেন। তো পাট্টা ও কবুলিয়াত প্রচলন করেছিলেন শেরশাহ। এটা প্রচলন করা হয়েছিল শেরশাহর সময়, কিন্তু এই কনসেপ্টটা এনেছিলেন তার অর্থমন্ত্রী টোডারমল। 2013 সালে WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে দাম কি। দাম হলো শেরশাহের সময় প্রচলন হওয়া তামার মুদ্রা। সেই সময় তামার মুদ্রাকেই বলা হতো দাম, রূপোর মুদ্রাকে বলা হতো রুপিয়া, আর সোনার মুদ্রাকে বলা হতো আশরাফি। 2011 সালের WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিল। তো বাংলার শেষ স্বাধীন সুলতান ছিল গিয়াসউদ্দিন মেহমুদ শাহ। বাংলাতে সুলতানের শাসন বলতে ইলিয়াস শাহী আর হোসেন শাহী বংশের যে রাজারা
তাদেরকে বলা হয়। তো প্রথমে এসেছিল ইলিয়াস শাহী বংশ, আর পরে আসে হোসেন শাহী বংশ। এই হোসেন শাহী বংশের রাজা ছিল গিয়াসউদ্দিন মেহমুদ শাহ। 1533 খ্রিস্টাব্দে তার শাসনকাল শুরু হয় এবং 1538 খ্রিস্টাব্দে বিহারে এই এরিয়াতে ছিল বললাম নুমানি বংশ। নুমানি বংশের রাজা বাহার আলী নুমানি, তার দরবারে হাসান আলী আর ফরিদের আর এক নাম শেরশাহ। শেরশাহ এই গিয়াসউদ্দিন মেহমুদ শাহকে পরাজিত করে দেয় 1538 খ্রিস্টাব্দে। ফলে গিয়াসউদ্দিন মেহমুদ শাহকেই এই বাংলার সুলতানি শাসনের শেষ স্বাধীন সম্রাট বলা যায়। এবার এই সুর বংশ সম্পর্কে আরেকটা পয়েন্ট একটুখানি বলি। সুর বংশের প্রতিষ্ঠাতা শেরশাহ সূরি। এই শেরশাহ সূরি ছিল ইব্রাহিম লোদির বংশধর, আর ইব্রাহিম লোদি হচ্ছে লোদি বংশের শেষ রাজা। লোদি বংশের প্রতিষ্ঠাতা বহলুল লোদি। বহলুল লোদি এসেছিল আফগান থেকে। ফলে লোদি বংশ হলো ভারতে প্রথম আফগান বংশ। আর তারপর বাবর এসে এই লোদি বংশের সমাপ্তি করে দেয় এবং পরবর্তীকালে গিয়ে ইব্রাহিম লোদির বংশধর শেরশাহ যেহেতু আবার দিল্লি শাসন করে, ফলে ওই সুর বংশকে দ্বিতীয় আফগান বংশ বলা হয়। তো লোদি বংশ হলো ভারতে প্রথম আফগান বংশ, আর সুর বংশ হলো ভারতে দ্বিতীয় আফগান বংশ। এরপর 2022 সালের মেন্সে একটা প্রশ্ন এসেছিল যে সড়ক এ আজম কে তৈরি করেন। তো সড়ক এ আজম বা জিটি রোড তৈরি করেছিলেন শেরশাহ। এই জিটি রোড দিয়ে 2020 সালের মেন্সে প্রশ্ন এসেছিল যে জিটি রোড কে তৈরি করেছিলেন। তো জিটি রোডও তৈরি করেছিলেন এই শেরশাহ। শেরশাহ তৈরি করেছিলেন কি সড়ক এ আজম, পাটনা থেকে দিল্লি পর্যন্ত সড়ক এ আজম। পরবর্তীকালে এই রাস্তাটাকে এক্সটেন্ড করে বলা হয় জিটি রোড, যেটা কলকাতা থেকে অমৃতসর পর্যন্ত যায়। মাঝখানে কোন কোন জায়গায় ভায়া হয়ে পাটনা বা পাটলিপুত্র আর সাসারাম হয়ে, সাসারামে শেরশাহের কবর রয়েছে, ফলে সাসারাম হয়েই এই জিটি রোডটা যায়। তো এই হলো সুর বংশ। আর এর আগের ক্লাস পর্যন্ত আমরা পুরো মোগল সাম্রাজ্য সম্পর্কে কমপ্লিট বলে দিয়েছি। মোগল সাম্রাজ্যের শেষকেই ভারতের মধ্যযুগের ইতিহাসের সমাপ্তি বলে বলা হয়। কিন্তু সেখানে পড়তে গিয়ে দুটো বিষয় সম্পর্কে আমরা বলিনি, সেটা হলো মাঝখানে একটা সাম্রাজ্য আসে মারাঠা সাম্রাজ্য, আর এই মধ্যযুগের সময়ে ভারতের ভেতরে ভক্তি আন্দোলন শুরু হয়। তো মারাঠা সাম্রাজ্য আর ভক্তি আন্দোলন এই দুটো নিয়ে আমরা পরের ক্লাসগুলোতে আলোচনা করব। আর আজকের মতন ক্লাসটা এই পর্যন্তই। সুর বংশ সম্পর্কে নোট তৈরি করতে চাইলে এর স্ক্রিনশট তুলে নিতে পারো বা এটা দেখেও লিখে নিতে পারো।